আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক আইজিপি সহ ৮ কর্মকর্তা। আরও মামলায় গ্রেফতার দেখানো হলো সালমান পলককে, ফের রিমান্ডে আনিসুল। ডক্টর ইউনূসের সভাপতিত্বে সচিবালয়ে চলছে উপদেষ্টা পরিষদের বৈঠক। রাজনৈতিক দলের বিচারে উঠছে ট্রাইব্যুনাল আইন সংশোধনের খসড়া। সহপাঠী নিহতের জেরে বিক্ষোভে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। মূল ফটকে তালা দিয়ে চলছে ব্লকেট কর্মসূচি। ক্যাম্পাসে নিবন্ধনহীন যানবাহন নিষিদ্ধের দাবি। এবং আদানির বিদ্যুৎ আমদানির চুক্তিতে পদে পদে অনিয়ম গোপন রাখে কর ছাড়ের তথ্য। শুল্ক স্টেশন নিয়েও মিথ্যার আশ্রয়। জাতীয় স্বার্থ খতিয়ে দেখেনি পিডিবি, বলছেন বিশেষজ্ঞ। সময় সংবাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা জশোয়া। উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৫ দিনের রিমান্ড দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। সকালে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন। টোটাল আমাদেরকে সোনার দেখায় সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, পলক জুনেদ আহমেদ পলক, কামাল মজুমদার, শাহজাহান খান, দীপুমণি, আনিসুল হক উনি রিমান্ডে যায়। আরেকজন হলো আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব রিমান্ডে যায়। জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা, জবাবদিহিতা ও সংস্কার শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরাসরি যাচ্ছি সেখানে। প্রেসিডেন্টের গণঅভ্যুত্থান হলো এই সাংবাদিকদের, এই যে অকুতোভয় সাংবাদিকদেরকে আমি ফার্স্টে স্যালুট জানাই, আমি শুরু করছি। কিন্তু আমাদের এই যে 16 বছরে যে ভয়াবহ একটা প্যাসিবাদী রেজিম হলো, এইটা প্যাসিবাদী ব্যবস্থা কায়েম করতে হলে সম্মতি উৎপাদন করতে হয়। এই সম্মতি উৎপাদনের কাজ করেছেন বাংলাদেশের বিশাল সংখ্যক সাংবাদিক বৃন্দ। এবং এইটা নিয়ে আমাদের সত্যিকার অর্থে আমরা বলছি যে ফ্যাসিবাদী সাংবাদিক, আমাদের নিয়ে এইটা নিয়ে আমাদের সিরিয়াস কাজ করতে হবে। আমরা বললেই কিন্তু ব্যাপারটা দাঁড়ায় না। আমাদের আমি সবাইকে বলবো, যারা সাংবাদিক আছেন, গত 16 বছরে কার কি রোল ছিল সেটা নিয়ে গবেষণা করেন। কাউকে আমরা সুইপিং রিমার্ক না করি, কিন্তু আমরা প্রত্যেকটা এপিসি ঘুরে আসি, দেখি কিভাবে কার কি রোল ছিল, কে কিভাবে জার্নালিজমটা করেছেন। এটার ক্ষেত্রে আপনি এখনই যদি বলেন উনি ফ্যাসিবাদী, ফ্যাসিবাদী, তার চেয়ে বরং আমরা সবাই মিলে রিসার্চ করি, জানি যে কিভাবে ওনারা এই ভয়াবহ যে একটা আওয়ামী লীগ রেজিম, এই যে শেখ হাসিনার রেজিম, যারা বাচ্চা ছেলে মেয়েদেরকে খুন করতে দ্বিধাবোধ করে নাই, তাদেরকে সম্মতি উৎপাদন কারা করেছিলেন, কিভাবে করেছিলেন। অনেকগুলো ঘটনা আমি তো অনেকগুলো লিপিবদ্ধ করছি। প্রথম কথা হচ্ছে বিডিআর পরবর্তী জার্নালিজম আমাদের দেখা উচিত। তারপরে আপনার মনে আছে 2011 সালে যখন কেয়ারটেকার গভর্নমেন্টকে অ্যাবলিশ করা হলো, সেটার জার্নালিজম আমাদের দেখা উচিত। 2013 সালের ডিসেম্বরে আপনার অনেকগুলো ছেলে মেয়ে নিখোঁজ হয়ে গেল। গুমের আগেও হয়েছে, ইলিয়াস আলী 2012-তে গুম হয়েছেন, বাট ওইটা ছিল হলো সবচেয়ে একই সাথে সবচেয়ে বেশি। আপনি দেখেন কয়টা পত্রিকা রিপোর্ট করেছে, কয়জন এগুলো নিয়ে কথা বলেছে, এবং এটা যখন রিপোর্টগুলো আসা শুরু হলো, কারা কারা আবার এই রিপোর্টগুলো নিয়ে, এই লোকগুলোকে নিয়ে কটূক্তি করেছে, কোন সাংবাদিক। তারপরে আপনার 2014, 2018, 2024-এর ইলেকশনকে কারা কারা জাস্টিফাই করেছে। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় প্রেস ক্লাবে, সেখানে কথা বলছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথমবারের মতো সচিবালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে চলছে উপদেষ্টা পরিষদের বৈঠক। এই বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন অধ্যাদেশের খসড়া উপস্থাপন করা হবে। এটি অনুমোদন হলে গণহত্যার অভিযোগে রাজনৈতিক দলগুলোর বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সুপারিশ করতে পারবে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হতো। এই প্রথম সচিবালয়ে উপদেষ্টা পরিষদ সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে যোগ দিতে বেলা 11টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার প্রসূন আশিস, সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই যে উপদেষ্টা পরিষদের যে নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়, এই বৈঠকের প্রথম দিকের কয়েকটি বৈঠক কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে কিন্তু হয়েছে। এর পরপরই কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হচ্ছে। আজ হঠাৎ করেই এই সচিবালয়ে কিন্তু প্রথম এসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই উপদেষ্টা পরিষদের যে বৈঠক, সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য। আমি যদি একটু বলি যে সকাল ঠিক 11টায় প্রধান উপদেষ্টা সচিবালয়ে প্রবেশ করেন এবং সেখানে শিল্প উপদেষ্টা এবং আইন উপদেষ্টা ওনারা প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। এর পরপরেই উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি যোগ দেন। আমরা যদি একটু জানিয়ে দেই যে উপদেষ্টা পরিষদের বৈঠকে সাধারণত অনেকগুলো এজেন্ডা নিয়ে আলোচনা হয়। আজকের একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা রয়েছে, আমি যদি একটু বলি এই এজেন্ডা নিয়ে, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে সংশোধনী অধ্যাদেশটি, এই অধ্যাদেশটি আজকে উপস্থাপিত হবে উপদেষ্টা পরিষদের বৈঠকে। গতকালই সেটি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এটা নিশ্চিত করেছিলেন। এটি আজকে যদি অনুমোদন দিয়ে দেয় উপদেষ্টা পরিষদ অনুমোদন দিলেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজনৈতিক যে দলগুলো আছে তাদের মানবতা বিরোধী অপরাধের জন্য তারা কিন্তু শাস্তির সুপারিশ করতে পারবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। এরকম একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা আজকে রয়েছে। তো এই বৈঠকটি এখন চলছে। আমরা আরেকটু জানিয়ে দিতে চাই যে প্রথম যেহেতু সচিবালয়ে প্রবেশ করেছেন প্রধান উপদেষ্টা, এই উপলক্ষে পুরো সচিবালয় ঘিরে সচিবালয়ের ভিতরে এবং সচিবালয়ের আশেপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আজকে দর্শনার্থী প্রবেশ পুরোপুরি বন্ধ রয়েছে এবং এখানে যাদের একদম প্রধান ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, সচিব যারা আছেন, উপদেষ্টা যারা আছেন, তাদের গাড়ি ছাড়া অন্য কারো গাড়ি প্রবেশ করতেও দেওয়া হচ্ছে না। মূলত বৈঠকটি এখন চলছে। এই বৈঠকের পরেই যে বৈঠকের এজেন্ডাগুলো নিয়ে বৈঠকের আজকে যে সিদ্ধান্তগুলো হবে, সেই সিদ্ধান্তগুলো নিয়ে হয়তো প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি ব্রিফ করবেন। সেখানে আমরা নতুন কিছু পেলে আমরা বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দিতে পারবো। মূলত এই ছিল সচিবালয় থেকে আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকের সবশেষ তথ্য। সচিবালয় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার প্রসূন আশিস। গত জুলাইয়ের 24 তারিখে বাংলাদেশ থেকে কানাডার উদ্দেশ্যে রওনা হই। এখন পর্যন্ত দেশের বাইরে অবস্থান করছি। সেপ্টেম্বরের 7 তারিখে একটি মামলা রুজু করা হয় আমার নামে, যে এই ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই, যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। এ নিয়ে মামলার বাদীর সঙ্গে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। এমনকি নথিতে থাকা মুঠোফোন নম্বরে কল করলে রিসিভ করেন আরেক ব্যক্তি। আপনি থাকেন কোথায়? আমি থাকি ঝিনাইদহ। আপনি কি কোনো মামলা করছিলেন কিনা যাত্রাবাড়ি হত্যাকাণ্ডের ঘটনায়? না, মামলা করিনি। নাম্বারটা সে ভুলে গেছে, হয়তো ভুল হয়ে এই নাম্বারটা চলে গেছে। এদিকে গত 4 আগস্ট ধানমন্ডি এলাকায় হত্যা চেষ্টা মামলায় বাদী শরীফ আসামি হিসেবে অন্যান্যদের সাথে এজাহারভুক্ত করেন মোহাম্মদপুরের নার্গিস বেগম ও তার ছেলেকে। মামলাটা হচ্ছে ধানমন্ডি, আমরা থাকি জহুরি মোল্লা। 8-9 বছর যাবৎ এই ফ্ল্যাট থেকে সরানোর জন্য আমাদেরকে 8-10টা মামলা দিছে এবং সে বলছে 5ই আগস্টের পরে বলছে যে রাজনৈতিক মামলা আমাকে দেওয়া হবে যেন আমি বাড়িঘর ছাড়া থাকতে পারি। এই বয়স নিয়ে একটা মহিলা সে দেশীয় অস্ত্র নিয়ে কিভাবে আক্রমণ করে, সেটা হলো আমার সবার কাছে প্রশ্ন। আমি হাঁটতে পারি না, আমি অসুস্থ। ভুয়া মামলায় সে আমার এরকম করছে, আমি এটা সরকারের কাছে বিচার চাই। মামলার বিষয়ে যোগাযোগ করা হলে বাদী ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। মামলা সংক্রান্ত বিষয়ে আমি চাচ্ছিলাম না এই বিষয়ে নিয়ে আর কারোর সাথে কথা বলতে। একজন অপরাধ বিশেষজ্ঞ মনে করেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে মামলায় জড়ালে বিচার কাজে দীর্ঘসূত্রতার শঙ্কা থাকে। মামলাকে যদি কেউ সুযোগ হিসাবে গ্রহণ করেন, তখন প্রকৃত যে দোষী বা অভিযুক্ত ব্যক্তি তিনিও ওই সুযোগের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাওয়ার একটা সুযোগ খোঁজার চেষ্টা করবেন। মামলার বিবরণ যদি আংশিক সত্য আংশিক মিথ্যা হয়, তখন কিন্তু মামলার ওজন অথবা ভারও কিন্তু আসলে সেটি খুব দুর্বল হয়ে পড়ে। তার অজুহাতে কাউকে হয়রানির সুযোগ নেই, সুষ্ঠু তদন্তের মাধ্যমেই ব্যবস্থা নেবেন তারা। পুলিশ তদন্তকালে কোনো ব্যক্তিকে হয়রানি করবে না এবং গ্রেফতারের ক্ষেত্রে অবশ্যই আমরা সবকিছু বিচার বিশ্লেষণ করে কারো বিরুদ্ধে যদি ঘটনায় সংশ্লিষ্ট থাকার সুস্পষ্ট অভিযোগ আসে তবেই গ্রেফতারে যাব। কেউ যদি একটা মিথ্যা মামলা করে ইচ্ছাকৃতভাবে, তাহলে সেই ক্ষেত্রে বাদীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ তো রয়েছে। সরকারের উচ্চ পর্যায় থেকে বারবার বলা হলেও ত্রুটিপূর্ণ এমন শত শত মামলা দায়ের হয়েছে দেশে। কাউকে কোনো রকমের হয়রানি করা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে।
সরবরাহ চেইনের সংকটে কমছে না নিত্য পণ্যের দাম। টিসিবির আলু বিক্রি কার্যক্রম উদ্বোধন শেষে উপদেষ্টা। রমজানে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সরাসরি যাচ্ছি সেখানে। অর্ডার, কমপ্লিসিট, এই সমস্ত বিষয়ে আইনের যে সমস্ত ধারাগুলো প্রযোজ্য তার ক্ষেত্রে সেই বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত সংস্থা দিয়েছেন। সেই অভিযোগে আমরা বলেছি তাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার রাখা প্রয়োজন। বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল হাসানের ব্যাপারে আমরা বলেছি যে তিনি প্রথমে র্যাবে, বিভিন্ন সময় র্যাবের বিভিন্ন পজিশনে, সর্বশেষ এনটিএমসির ডিজি হিসেবে চাকরিরত ছিলেন। তিনি বাংলাদেশের গুম, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স এবং এই গুমের পরে নিয়ে গিয়ে তাদেরকে যে পৈশাচিক অত্যাচার, তারপরে হত্যা করে লাশ বিভিন্ন জায়গায় ডিসপোজাল করে দেয়া, এই কালচারের জনক হচ্ছেন তিনি। তিনি বিভিন্ন সময়ে এই আওয়ামী লীগ সরকারের আমলে যারা বিরোধী দলের থেকে কথা বলার চেষ্টা করেছে, ভয়েস রেজ করার চেষ্টা করেছে, তাদেরকে একের পর এক পরিকল্পিতভাবে অপহরণ করেছেন, গুম করেছেন, বছরের পর বছর আটকে রেখেছেন। সেখানে তাদেরকে নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স দিয়ে এমন নির্মম অত্যাচারের মাধ্যমে তাদেরকে আটক রেখেছেন। তাদের মধ্যে বহু মানুষ আজও ফিরে আসেনি। তার নেতৃত্বে বিএনপির নেতা ইলিয়াস আলীকে অপহরণ করে হত্যা করা হয় বলে আমরা জানতে পেরেছি। তারা যে অপরাধগুলো করেছে এগুলো শয়তানও করতে ভয় পাবে। প্রত্যেকটা অফিসারের ব্যাপারে সুনির্দিষ্ট যে সমস্ত অভিযোগ ছিল সেগুলো আমরা সুনির্দিষ্টভাবে তুলে ধরেছি এবং আমরা আদালতকে অবহিত করেছি যে আমরা এই সমস্ত এভিডেন্স যা পাচ্ছি সেগুলো কালেক্ট করে আমাদের তদন্ত সংস্থা বিচারের উপযোগী করে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ফলো করে সমস্ত ডিজিটাল এভিডেন্স, লাইভ এভিডেন্স এমনভাবে আমরা আদালতের সামনে প্লেস করব ক্রিস্টাল ক্লিয়ারভাবে অপরাধীরা জানতে পারবে তাদের কি অপরাধ ছিল। গোটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলছেন চিফ প্রসিকিউটর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। 40 টাকা কেজি দরে আলু বিক্রি কার্যক্রমের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর খামারবাড়ি এলাকায় আছেন রিপোর্টার ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। নভেম্বর মাসের টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম। আজকে এই বিক্রি কার্যক্রমে নতুন করে যোগ হয়েছে আলু, অর্থাৎ বাজারে যখন আলুর কেজি 70 থেকে 75 টাকা, সেই মুহূর্তে টিসিবি সিদ্ধান্ত নিয়েছে, সরকারিভাবে এই সিদ্ধান্তটুকু হয়েছে যে আজকে থেকে তারা আলু বিক্রি করবে এবং সেটি তারা 40 টাকা দরে বিক্রি করছে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর খামারবাড়ি মানিক মে অ্যাভিনিউতে। এইখানে আমরা দেখতে পাচ্ছি দুই পাশে নারী পুরুষের লম্বা লাইন। সকাল 9টা থেকে তারা এখানে এই টিসিবি পণ্য বিক্রি করছেন। তবে এখন পর্যন্ত আরও অন্তত 2 শতাধিক মানুষজন অপেক্ষা করছেন। অর্থাৎ বাজারের যে পণ্যের চড়া মূল্য সেটি মূলত কতটা চড়া সেটি কিন্তু এই জায়গায় এসে আমরা দেখতে পাচ্ছি। একেবারে নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত শ্রেণীর মানুষজনও কিন্তু এই লাইনে দাঁড়িয়েছেন এবং যেহেতু পণ্য দেয়া হচ্ছে 4টি, অর্থাৎ আগে যেই পণ্যগুলো দেয়া হতো চাল, ডাল এবং তেল, পাশাপাশি আজকে আলু তার সাথে সংযুক্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন। তারা বলছেন যে সাধারণত বাজারে যদি জিনিসপত্রের দাম, এই সব পণ্যের দাম কম থাকতো তাহলে তারা এখানে দাঁড়াতেন না। তারা বলছেন যে বাজারে জিনিসপত্রের দাম আসলে কমা উচিত। 5 কেজি চাল এখানে আসলে 30 টাকা কেজিতে দেওয়া হচ্ছে, একই সাথে 3 কেজি আলু 40 টাকা কেজিতে দেওয়া হচ্ছে। আমরা এখানকার যারা মূলত টিসি পণ্যগুলো বিক্রি করছেন তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে যারা কার্ডধারী এবং কার্ড ছাড়া, অর্থাৎ 1 কোটি টিসিবি সুবিধাভোগী যারা আছেন, টিসিবি কার্ডধারী তাদেরকে দিচ্ছেন এবং পাশাপাশি যেহেতু সম্প্রতি সরকার এই সুযোগটা দিয়েছেন যারা কার্ডধারী নয় তাদেরকেও তারা এইসব পণ্য দিবেন এবং সেটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তবে পণ্য দেওয়ার গতি ধীর এবং সে কারণে লম্বা সময় যাবৎ এখানকার মানুষজন অপেক্ষা করছেন, তারা এই অভিযোগটুকু করছেন। পাশাপাশি কার্ডধারী এবং কার্ড ছাড়া যারা আছেন তাদের বিষয়ে আলোচনা তারা বলছেন যে অনেকেই বলছেন যে কার্ডধারী পাচ্ছেন বা পাচ্ছেন না, তবে বিক্রেতারা কিন্তু নিশ্চিত করেছেন সবাইকে তারা দিচ্ছেন। সকাল 9:30টার দিকে এই টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলছিলেন যে বাজারে যখন নিত্যপণ্যের দাম চড়া তখন এই নিত্যপণ্যের দাম কমানোর ক্ষেত্রে তারা এই ধরনের পদক্ষেপ দিয়েছেন। প্রায় 4,500 কোটি টাকা ভর্তুকি দিয়ে টিসিবি পণ্য বিক্রি করা হয় এবং পাশাপাশি তারা এটিও বলেছেন যতক্ষণ না পর্যন্ত বাজারে আলুর দাম কমবে ততক্ষণ পর্যন্ত টিসিবি পণ্যে আলু সংযুক্ত থাকবে। তো রাজধানীর খামারবাড়ি থেকে আমার কাছে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের এই ছিল সবশেষ খবর। খামারবাড়ি থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফরহাদুর রহমান। এবার বাণিজ্যের খবর। এক কোম্পানির 2 আচরণ, বিমা করলে সহজে মেলে না পলিসির টাকা, অন্যদিকে শেয়ার কিনলে বিনিয়োগকারীকে দিচ্ছে লভ্যাংশ। অর্থনীতিবিদরা বলছেন এমন দ্বিচারিতা থেকে বের হওয়া উচিত। আর শীর্ষ কর্মকর্তার সাফাই, প্রক্রিয়াগত কারণে টাকা তুলতে হয় দীর্ঘসূত্রতা। দেখার পরেও তারা কোনো আমাদের
নির্ধারিত সময়ের মধ্যে কোনো চেক ইস্যু করতে পারতেছে না। আমার ফ্যামিলিতে প্রায় 4-5 জনে করছে, শুধু আমার বড় ভাই পাইছে, আর কেউ পায় নাই। না বিমার করবো না, আমি বাচ্চা থাকলে বা আমাদের ছেলে সন্তান বাচ্চা থাকলে তার করবো বা করামো। এই ভোগান্তির বিপরীত দিকটা খুব চমক জাগা নিয়া। একই কোম্পানিতে শেয়ার বাজারে বিনিয়োগকারী নিয়মিত পাচ্ছেন লভ্যাংশ, আবার এসব শেয়ারের দামও বেশ ভালো। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য বলছে, তালিকাভুক্ত 58 কোম্পানির যে 40টি তিন প্রান্তিকে আর্থিক প্রতিবেদন দিয়েছে, সেখানে দেখা যায় এরা সবাই লাভে আছে। সবচেয়ে বেশি মুনাফার মুখ দেখেছে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড। চলতি বছরের প্রথম তিন প্রান্তিক মিলে প্রতিটি শেয়ারের বিপরীতে মোট 6 টাকা 93 পয়সা আয় করেছে প্রতিষ্ঠানটি। আর গেল জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাসে প্রতিটি শেয়ারের বিপরীতে 75 পয়সার বেশি লাভ করেছে 7টি বিমা কোম্পানি, আর 8টি কোম্পানি লাভ করেছে 50 পয়সার বেশি করে। নাজুক পুঁজিবাজারেও তাই বিনিয়োগকারীরা আস্থা রাখছেন বিমা খাতে। লাইফ ইন্স্যুরেন্সগুলো ভালো হওয়ার চান্স আছে। ওদের পেটাপো কম, যার জন্য ওরা ডিভিডেন্ড দিতে পারে, আর ডিভিডেন্ডগুলো তারা সঠিক সময় পৌঁছায়। অন্যান্য কোম্পানির সাথে কম্পেয়ার করলে দেখা যায় যে ডিভিডেন্ডটা ভালো। বিমা করা গ্রাহকরা ভোগান্তি পোহালেও বিমা খাতের শেয়ার কিনে বিনিয়োগকারীরা লাভবান হচ্ছেন কিভাবে? সার্বিকভাবে প্রত্যেকটা বিমা কোম্পানি কিন্তু তার আগের বছরের আয়ের চেয়ে প্রবৃদ্ধি ঘটে। এই যে প্রবৃদ্ধি ঘটার কারণে পুঁজিবাজারে যারা বিনিয়োগ করে তারা দেখে এটা একটা স্টেবল ইন্ডাস্ট্রি, এবং সেই স্টেবল ইন্ডাস্ট্রিটাকে কি করতে পারে, তারা বিনিয়োগ করলে ভবিষ্যতে রিটার্নটা পেতে পারে। এবং এর সাথে বিমার যে মৌলিক নীতি এবং পুঁজিবাজারের যে মৌলিক নীতি কিন্তু ম্যাচ করে যায়, ফলে ওই জায়গায় একটা আস্থার জায়গা তৈরি করতে পেরেছি। পলিসি নিয়ে জমানো টাকা তুলতে গ্রাহকদের হয়রানির বিপরীতে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের লাভের অংশীদার করা কোম্পানিগুলোর এমন বিতর্কিত অবস্থান থেকে বেরিয়ে আসার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সব জায়গাতেই আসলে ইতিবাচক দিক আমরা দেখতে চাই। একদিকে যারা গ্রাহক বা সাধারণ গ্রাহক, তারা আসলে বিমার কোম্পানিগুলোর প্রতি তারা ইতিবাচক মনোভাব দেখাবেন, অন্যদিকে একই সঙ্গে তারা আসলে শেয়ার বাজার থেকে মুনাফা করবেন এবং সেখানে তাদেরকে ডিভিডেন্ড দেবেন। ডিএসসির ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে 3টি প্রতিষ্ঠান তৃতীয় প্রান্তিকে হিসাব দেয়নি, তার মধ্যে 2 প্রান্তিক মিলে 3টি প্রতিষ্ঠানই লাভে রয়েছে। আর কোনো প্রান্তিকের হিসাব না পাওয়া 15টির মধ্যে নিয়মিত 10% থেকে 30% পর্যন্ত ক্যাশ ডিভিডেন্ড দেয়া কোম্পানি রয়েছে অন্তত 9টি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডক্টর ইউনূসের সভাপতিত্বে সচিবালয়ে চলছে উপদেষ্টা পরিষদের বৈঠক। রাজনৈতিক দলের বিচারে উঠছে ট্রাইব্যুনাল আইন সংশোধনের খসড়া। এই ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়ের।